আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি দরকার সেটি কি ঠিকঠাক মতো হয়েছে? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চান? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতে দেখতে চাই স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। তারা খুব সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং সেখানে তারা কি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তিতে কি চেয়েছে সেটি আমরা একটু দেখতে চাই এক নজরে। 20 আগস্ট থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে, সেটি কতদিন চলবে বা তাদের যে চাহিদা সেটি আমরা একটু দেখব। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম আমরা দেখছি পিপিআইসি এবং পদের নাম তারা উল্লেখ করেছে এখানে সিনিয়র স্টোর কিপার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া চাকরির ধরন আমরা দেখছি যে ফুল টাইম। প্রার্থীর ধরন আমরা দেখছি নারী এবং পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যারা চাকরি প্রার্থী রয়েছেন, এবং বয়সসীমা নির্ধারণ করে দেওয়া আছে সর্বোচ্চ 30 বছর। কর্মস্থল হবে নারায়ণগঞ্জ। বেতন আলোচনা সাপেক্ষে এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, সেখানে গেলেই কিন্তু এই আবেদনের যে পুরো প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 31 আগস্ট 2026। এ পর্যায়ে দেখব নভো এয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বেসরকারি বিমান সংস্থাটি হেড অফ সেলস পদে জনবল নিয়োগ দেবে এবং তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু দেখতে চাই। 20 আগস্ট থেকে তারা আবেদন নেওয়া শুরু করেছে এবং সেই আবেদনে কি চেয়েছে বা তাদের যে পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তিটি সেটি আমরা একটু দেখতে চাই। নভো এয়ার লিমিটেড পদের নাম যেটি বলছিলাম হেড অফ সেলস এবং পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা তারা বলছে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া আছে 30 থেকে 40 বছর হতে হবে প্রার্থীদের, এবং কর্মস্থল যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় হতে পারে। বেতনের ক্ষেত্রে তারা বলছে যে আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য যে সুবিধার বিষয়গুলো রয়েছে সেখানে তারা বেশ কিছু সুবিধা উল্লেখ করেছে, অর্থাৎ যে বেতন যেটি রয়েছে তার বাইরেও কিন্তু অন্যান্য সুবিধা তারা দেবে। সেটি প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, এই যে সুবিধাগুলো রয়েছে বাড়তি সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছে এখানে। এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 31 আগস্ট 2026। এ পর্যায়ে দেখব ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, তারা বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে, সেটি আগামী মাস পর্যন্ত চলবে। আমরা একটু দেখে নেব তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম তারা বলছে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার। এই পদে 2 জনকে তারা নিয়োগ দেবে, পদ সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা তারা বলছে বিবিএ অথবা স্নাতক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থী নারী পুরুষ। বয়স সীমা তারা নির্ধারণ করে দিয়েছে 24 থেকে 32 বছর পর্যন্ত। এছাড়া কর্মস্থল তারা বলছে যে কোনো জেলায় হতে পারে, অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় তাদের যে ওয়ালটন হাইটেকের যে কার্যক্রম রয়েছে, যে কর্মকাণ্ড রয়েছে সেই জায়গায় হতে পারে। এছাড়া বেতনের বিষয়টি তারা বলছে আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম যথারীতি অনলাইনে বা তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় 17 সেপ্টেম্বর 2026। এখনও বেশ লম্বা একটি সময় রয়েছে। যারা আবেদন করবেন বা চাকরি প্রার্থী আছেন তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এবার যে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটি একটু দেখতে চাই আমরা। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান টেকনিক্যাল অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে এবং 19 আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, অর্থাৎ আজকে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু সেই আবেদনের প্রক্রিয়া বা তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে সেটি একটু দেখতে চাই। আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এবং পদের নাম তারা বলছে টেকনিক্যাল অ্যানালিস্ট। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা তারা বলছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি থাকতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন যথারীতি এটিও ফুল টাইম চাকরি এবং নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা কমপক্ষে 22 বছর।
এটি দেখেই আসলে বোঝা যায় তারা একেবারে ফ্রেশার বা তরুণ বা যারা একেবারে নতুন চাকরি প্রার্থী আছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। কমপক্ষে 22 বছর তারা বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে এবং কর্মস্থল হতে পারে যে কোনো জেলায়। বেতন আলোচনা সাপেক্ষে, আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 31 আগস্ট 2026। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ASM রহমতুল্লাহ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সেভ দ্য চিলড্রেন। কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত। অনেক ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন রহমত ভাই, এবং আজকে আমরা চাকরির অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছিলাম। প্রতি সপ্তাহে আমরা দেখিয়ে থাকি। আপনি যেহেতু বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে যুক্ত আছেন, আমরা যেটিকে NGO বলে থাকি, NGOর প্রতি মানুষের আকর্ষণ কেমন এবং এই চাকরির প্রতি এখনকার যে বাজার, এই চাকরির প্রতি আগ্রহ কেমন দেখছেন, কতটা আকর্ষণ তৈরি করতে পারছে NGO গুলো, একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শককে যারা দেখছেন, এবং এখন টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কাছে মনে হয় যে আপনি একটা ভালো একটা প্রশ্ন করেছেন। NGO সেক্টরের ডিমান্ডটা কেমন বা চাকরি প্রত্যাশীদেরকে কীভাবে আকৃষ্ট করছে। বাংলাদেশে আপনি জানেন যে কয়েকটা সেক্টর আছে চাকরির জন্য, তার মধ্যে NGO সেক্টর একটা প্রতিষ্ঠিত একটা সেক্টর বহুদিন ধরেই, এবং এটা স্বাধীনতার পর থেকেই এই সেক্টরটা তৈরি হয়েছে, এবং বাংলাদেশে এটা অর্থনৈতিক সমৃদ্ধি উন্নয়নের ক্ষেত্রে, চাকরি প্রত্যাশিতের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। এবং এটা কিন্তু একটা সময় ছিল, একটা সময়ে খুব একটা চমৎকার ভালো একটা সেক্টর হিসেবে গ্রো করেছে। তবে বর্তমানে যেটা হয়েছে যে আপনি জানেন যে সারা বিশ্বে যে আপনার অর্থনৈতিক যে মন্দা এবং যে ফান্ডিং ক্রাইসিসের কারণে এখানে একটু শিথিল ভাব দেখা দিচ্ছে, এবং তারপরও এখন যারা যুবক, যারা ইয়াং, তাদেরকে স্টিল এটা আকর্ষণ করছে। যদিও এই সেক্টরের নিজস্ব একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে, চ্যালেঞ্জের মধ্যে দিয়েও এরা নতুন যে যারা চাকরিতে আসতে যাচ্ছে তাদেরকে আকৃষ্ট করতে পারছে। এখন পর্যন্ত এই সক্রিয়ভাবে সেটিকে আছে। একটু চলে আসি, NGOর দুটো ধারা আমরা দেখতে পাই, একটা আন্তর্জাতিক এবং একটা আমাদের স্থানীয় যে NGO। এই দুটোর মধ্যে পার্থক্য কেমন, এবং যারা চাকরি প্রার্থী তারা আসলে কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে? অনেকেই দেখি যে আগে স্থানীয় NGOতে কিছুদিন কাজ করে 2 বছর, 4 বছর, 5 বছর একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে আন্তর্জাতিক যে NGOগুলো রয়েছে সেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করে। প্রক্রিয়াগুলো আসলে কেমন, দুটো ধারার? আচ্ছা, আসলে বেসিক্যালি ধারা একটাই, দুটো ধারা না। এটা হলো যে আসলে দুই ধরনের প্রতিষ্ঠান, তা দুই ধরনের কাজ করে। স্থানীয়, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা এই সেক্টরে আসতে চান এবং এই সেক্টরকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, আমি বলবো তাদেরকে আসলে শুরু করা উচিত স্থানীয় জায়গা থেকে। এখন এটা ডিপেন্ড করবে তার যোগ্যতা, তার চাহিদা এবং তার যে প্রস্তুতির উপর নির্ভর করবে। কিন্তু কেন বলছি আমি স্থানীয় কথাটা, কারণ হচ্ছে যে এটাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে দেখতে চান, তাহলে শুরু থেকে যদি আপনি নিজেকে তৈরি করতে চান, এবং প্রথম 5 বছর লাগে একটা আসলে আপনি প্রথম 5 বছর যে ক্যারিয়ার যে গ্রোথটা আপনাকে কিন্তু ঠিক করে দেয় পরবর্তীতে সময়ে যে আপনার লিডারশিপের যে পাথওয়েটা। তো সেজন্যই মনে করি যে, এবং এখানে একটা NGO সেক্টরের সবচেয়ে বড় যে সুযোগটা, এখানে কাজ করলে শুধুমাত্র চাকরি নয়, চাকরির পাশাপাশি মানুষকে জানা, মানুষকে বোঝা এবং মানুষের সমস্যাকে সমাধান করতে পারে তারা একেবারে থেকে, মানে মাঠে থেকে, এবং তাদের সাথে যুক্ত হয়ে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখান থেকে স্থানীয় পর্যায়ে থেকে কাজটা করা হচ্ছে। এবং NGO সেক্টরের কাজ আরেকটা জিনিস হয়, নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে, সরকারের বিভিন্ন প্রায়োরিটিগুলো বুঝতে পারে, ডোনারদের প্রায়োরিটিগুলো বুঝতে পারে, জনগোষ্ঠী কী চাচ্ছে সেটা বুঝতে পারে, এবং এর মধ্যে দিয়ে একটা সে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করে। সেটা পরবর্তীতে কিন্তু তার ক্যারিয়ারের যে ডেভেলপমেন্টের এবং লিডারশিপ ডেভেলপমেন্টের পাথওয়ে তৈরি হয়। যোগ্যতার অনেকগুলো কথা বললেন আপনি। এই যোগ্যতার জায়গায় যদি আসি, তাহলে আপনারা যারা দীর্ঘদিন এই সেক্টরে আছেন, এখন যারা নতুন, তাদেরকে আসলে কিভাবে গ্রহণ করছেন, কোন কোন যোগ্যতার আলোকে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই জায়গাটা একটু জানতে চাই। কি যোগ্যতা থাকতে হবে? থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই চমৎকার ভালো প্রশ্ন। যোগ্যতা তো আসলে প্রথম যেটা হয় যে এন্ট্রিটা তো আসলে একাডেমিক যে ডিগ্রিটা, এটা এন্ট্রি দেয় আমাদেরকে। কিন্তু তারপরে প্রত্যেকটা পদের যে আপনি যে দেখাচ্ছিলেন যে সমস্ত পদগুলো আপনি যে আমাদের যে সার্কুলারগুলো দেখালেন, সেখানে আমরা দেখেছি যে কী ধরনের যোগ্যতা, কিন্তু যোগ্যতার পাশে কিছু টেকনিক্যাল স্কিল পদভিত্তিক চায়। কিন্তু আমি মনে করি যে এখন আর একটা স্কিলস এখন আমরা দেখতে চাই, সেটা মেটা স্কিল।
আমরা এখন প্রশ্ন করতে চাই এইভাবে যে তুমি কিভাবে যে এই যে সময়টা আমরা পার করছি এখন বর্তমান সারা বিশ্বে, যে অ্যাডাপ্টেবিলিটি, অ্যাজাইলিটি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, এটাকে কিভাবে তুমি টেকনিক্যাল স্কিলস এবং তোমাদের যোগ্যতা, একাডেমিক যোগ্যতার বাইরে তুমি সলভ করতে পারছো, সেটাকেও দেখা হয়। এটা কিন্তু প্রায়শই এখন দেখা হচ্ছে বিভিন্ন জবের ক্ষেত্রে, সেটা এন্ট্রি পয়েন্টের ক্ষেত্রে দেখা হয়, সেখানে দেখা হয় তার অ্যাডাপ্টেবিলিটি এবং হলো যে তার অ্যাজাইলিটি স্কিলটা কেমন, আন্ডারস্ট্যান্ডিংটা কেমন। আবার ধীরে ধীরে সে যখন ডেভেলপড হয় এবং অন্যান্য পজিশনে যায়, তখন এটা দেখা হয় এবং এটা দেখে কিন্তু তার পরবর্তী ধাপগুলোকে নির্ধারিত হয়। তো সে জায়গা থেকে আমি বলবো যে একাডেমিক যোগ্যতা একটা আছে, টেকনিক্যাল স্কিল সেটা আছে, এই সাথে হচ্ছে মেটা স্কিলটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আপনি বললেন যে একেবারে জনগোষ্ঠীর সাথে, একেবারে তৃণমূল জনগোষ্ঠীর সাথে কিন্তু এনজিওগুলো কাজ করে থাকে। আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সাথে কাজ করার। সেই জায়গায় কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপায় কি, বা সেগুলো কিভাবে আপনারা কাজ করেন? সেটার জন্য যেটা হয় যে যখন যে একজন কর্মী যখন সম্পৃক্ত হয় কাজের মধ্যে দিয়ে, তাকে তো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে থাকি আমরা বলি তাকে প্রথমে তাকে নিয়োগ দেওয়া, তাকে ডেভেলপ করার জন্য, স্কিলস ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকমের যে তাকে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা তাকে ডেভেলপ করার জন্য কিছু পদ্ধতি থাকে, সেটাও থাকেই, সেটা প্রতিটা প্রতিষ্ঠান থাকে, প্রতিটা পদের স্পেসিফিক থাকে। এর বাইরে যেটা আমি আপনাকে বললাম যে এখন যে মেটা স্কিল বা কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এটার উপর জোর দেওয়া হয়। কারণ সে যখন মাঠে যায়, সে যখন একটা পরিস্থিতি সে মোকাবেলা করে, সে কিন্তু তার মতো করে সে মোকাবেলা করতে হয় তাকে, এবং সেখানে অনেক কমপ্লেক্সিটি তৈরি হয়, এবং সেই কমপ্লেক্সিটি সে যদি যত দক্ষভাবে করতে পারবে, সে তত বেশি দক্ষ জনগোষ্ঠী একজন লিডার হিসেবে সে প্রতিষ্ঠিত পাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে চ্যালেঞ্জগুলোকে এক একটা চ্যালেঞ্জ এক এক রকম হয়, কোনো সমান্তরাল নয়, এটা কেস বাই কেস দেখতে হয়, এবং সেখানে যে সমস্ত বিষয়গুলো দরকার হয় সেগুলোর জন্য যে প্রয়োজনীয় দক্ষতা সেটা দেওয়া হয়, এবং পাশাপাশি তাকে টেকনিক্যাল সাপোর্টও দেওয়া হয়, ম্যানেজমেন্ট থেকে সাপোর্ট দেওয়া হয়, তার টিমের কাছ থেকে সাপোর্ট দেওয়া হয়, এবং কমিউনিটির কাছ থেকে সে সাপোর্টটা পায়। এই চ্যালেঞ্জের বাইরে গিয়েও অনেক ধরনের সুবিধার বিষয়গুলো রয়েছে এনজিওতে। সেই জায়গাটা একটু শুনতে চাই। যারা চাকরি প্রার্থী আছে তারাও নিশ্চয়ই এটা নিয়ে জানার আগ্রহ রয়েছে যে এনজিওতে আসলে সুবিধাগুলো কি কি, সেটা স্যালারির দিক দিয়ে হোক বা অন্যান্য যে সুযোগ সুবিধা কোম্পানি থেকে হোক, এই সুবিধাগুলো কি কি পাবে তারা? আমি সুবিধাকে এই দিকের আকর্ষণের জায়গাটা একটু জানতে চাই। আমি এটাকে দুটা ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে যে অর্থনৈতিক ভাগ, যেটা আপনি স্যালারি বলেছেন, কম্পেনসেশন। আরটা বলবো তার যে সফট সাইড অফ ইট, এবং তার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা হয়। তো প্রথমত হচ্ছে যে প্রতিটা পদের, প্রতিটা সংগঠনের যে স্যালারি স্কেল, সেটার সাথে সাথে সেগুলো পায়, এবং তার সাথে একটা সংগঠনের যে পলিসি থাকে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আদার্স সেগুলো থাকে, এবং সাধারণত এনজিওগুলো সপ্তাহে 2 দিন ছুটি একটা থাকে, এবং ফ্লেক্সিবিলিটি থাকে এখানে। এবং এখনকার সময় কিন্তু আপনি দেখবেন যে ওয়ার্ক ফ্রম হোম, সে কোথায় কাজ করছে সেটা মুখ্য বিষয় নয়, সে আমেরিকায় বসে বাংলাদেশের কাজ করতে পারে, সে কক্সবাজারে বসে ঢাকা কাজ করতে পারে, সে ঢাকা বসে কক্সবাজার কাজ করতে পারে, সব কিছু কিন্তু এগুলো এক ধরনের সুবিধা। আরটা যেটা সফট সাইড যেটা বলবো, সেটা হচ্ছে যে এখানে নেতৃত্ব বিকাশের যে সুযোগটা তৈরি করা হয়, তার স্কিলস ডেভেলপ হয়, এবং সে এখান থেকে সে ভবিষ্যতের জন্য লিডার হিসেবে তৈরি হতে পারে। সেই যে ট্রেনিংগুলো পায়, সেখান থেকে যে সমস্ত কোর্সগুলো পায়, সেই সমস্ত যে লার্নিংগুলো পায়, পিয়ার নেটওয়ার্ক থেকে পায়, তার লাইন ম্যানেজার কাছ থেকে পায়, এবং তার বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন ট্রেনিংগুলোতে সে সম্পৃক্ত হতে পারে। এগুলো থেকে এক ধরনের কিন্তু ভবিষ্যতের জন্য সে প্রস্তুত হতে পারে, এবং আমি ওটার বেশি জোর দিব আমি নিজেও, কারণ আমি বিশ্বাস করি যে আসলে অর্থনৈতিক সমৃদ্ধিটা, অর্থনৈতিক যে প্রগ্রেসটা, মানে যে আমাদের, সেটা ডিপেন্ড করে হচ্ছে যে আমি নিজেকে কতটুকু প্রস্তুত করতে পারলাম। সেই প্রস্তুতের ক্ষেত্রে এই এনজিও সেক্টরে আমি দেখেছি যে এই সুযোগটা আছে সবসময়। রহমত ভাই, আমরা আরও কথা বলবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। থ্যাংক ইউ। একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। রহমত ভাই, আমরা বিরতির আগেও বেশ অনেকগুলো কথা বলছিলাম এনজিও সেক্টর নিয়ে। এবার একটু জানতে চাই যে এনজিও সেক্টরে চাকরি যে আছে বা কাজের সুযোগ আছে, এখানে তরুণরা কেন আগ্রহ দেখাবে, এর একটু ব্যাখ্যা জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার প্রশ্ন, এবং বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। আমাদের যে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি আমাদের দেশে, আমাদের যে পপুলেশন পিরামিড অনুযায়ী।
এবং তাদেরও চাকরি দরকার আমাদের বাস্তব যে বাজার ভিত্তিক ইয়েতে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এনজিও সেক্টর তাদের জন্য যেটা দিতে পারে এবং তারা কেন আসতে চায় জায়গাটা থেকে, সেটা হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে এটি একটি চমৎকার ক্ষেত্র হিসাবে কাজ করতে পারে। যদিও আমি বলেছি যে এই সেক্টরটা আগের মতো একটু স্ট্রাগলের মধ্যে যাচ্ছে, নানা ধরনের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাচ্ছে, তারপরও স্টিল এটা একটা চমৎকার জায়গা এবং তরুণদের কাছে নতুন নতুন আইডিয়া আছে। আমরা বলি তরুণরা আগামীর ভবিষ্যৎ, আমি বলি তরুণরা হচ্ছে মানে আমাদের অংশীদার। সো তরুণ যদি অংশীদার হয় তাহলে সব জায়গাতে তারা সম্পৃক্ত হবে, তারা সেই জায়গাটায় আসবে এবং সেখানে নেতৃত্ব বিকাশ হবে, তারা দায়িত্ব নেবে এবং তারা নেতৃত্ব বিকাশ করবে এবং তাদের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তরুণদের জন্য একটা চমৎকার জায়গা। তরুণরা এখানে আসতে পারবেন, কাজ করতে পারবেন এবং কাজ শেখার সুযোগ আছে এবং আমরা সবসময় তরুণদেরকে আমরা কাজ উৎসাহ দিই এবং আমাদের প্রতিষ্ঠানে পার্টিকুলারলি তরুণদেরকে কাজের পার্টিকুলারলি ডেভেলপমেন্টের জন্য আমরা নানা উদ্যোগও নিয়ে থাকি। এবং সেই জায়গায় একাডেমিক যে পড়াশোনার কথা বলছিলেন, সেখানে কি কি বিষয়গুলোকে আপনার গুরুত্ব দেন? কমিউনিকেশন বা ডেভেলপমেন্ট স্টাডিজ কিংবা সমাজবিজ্ঞান, এই কোন কোন সাবজেক্ট থেকে আসা স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা বেশি গুরুত্ব পায়? কি দেখেন আপনারা সেই জায়গায়? এটা আসলে নির্ভর করে হচ্ছে যে কোন পদের জন্য আমরা কথা বলছি। অনেক সময় কিছু পদ আছে যে ফাইন্যান্সিয়াল, সেখানে ফাইন্যান্সিয়াল স্কিলটা দরকার হয়, তার ওই ধরনের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দরকার হয়। কিছু আছে যে সাপ্লাই চেইন, সেখানে দেখা যাচ্ছে ওই ধরনের সম্পর্কিত হয়। কিছু প্রোগ্রামে দেখা যায় যে সাধারণত সমাজকে, মানুষকে বুঝতে পারে সে এমন কিছু সাবজেক্টকে বলা হয় এবং স্পেসিফিক কোনো সাবজেক্টের এখানে কোনো বাধ্যকতা নেই। সেখানে সমাজবিজ্ঞান, অন্যান্য যে সমাজবিজ্ঞানের মধ্যে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, পলিটিক্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ কিংবা জেন্ডার স্টাডিজ এগুলো গুরুত্ব পায় সাধারণত, কিন্তু অন্যান্য বিষয়গুলো সমানভাবে গুরুত্ব পায়। এখানে স্পেসিফিকলি কোনো ইয়াকে করা হয় না, দেখা হয় সাধারণত হলো স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিটা তার আছে কিনা, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেটা আপনি সুন্দরভাবে বলেছেন যে কমিউনিকেশন স্কিলটা দেখা হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিংটা, যেটা আমি একটু আগে বলেছি মেটা স্কিলটাকে এখন দেখা হয়। এটা টেকনিক্যাল স্কিলের থেকে প্লাস কিছুটা সম্পৃক্তি, এটাকে বর্তমান সময় দেখা হয় এবং এটা দেখার জন্য আমরা কিন্তু নানা ধরনের কিন্তু অ্যাসেসমেন্ট টুলস ইউজ করি এখনকার সময়ে। আমরা এনজিওতে চুক্তিভিত্তিক কাজও দেখতে পাই, বিভিন্ন প্রকল্প থাকে, একটা করে সময় স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী এক ধরনের। এই চুক্তিভিত্তিক চাকরিগুলোতে আসলে কারা বেশি সুযোগ পায় বা এখানে কাজ করার বিষয়গুলো কেমন থাকে? আসলে চুক্তিভিত্তিকটা ইদানিং বেড়েছে, আমি বলবো এটা সবসময় ছিল কিন্তু আগে থেকে এখনটা বেড়েছে বিকজ অফ দিস আনসার্টেনিটি অফ দিস ফান্ডিং কমিটমেন্ট। তখন যেটা হয় যে একটা এনজিও সেই কমিটমেন্টই পাচ্ছে 2 বছর বা 1.5 বছর বা 3 বছর, সর্বোচ্চ 5 বছর এইরকম একটা, তখন দেখা যাচ্ছে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হয়। তো দেখা যায় চুক্তিভিত্তিকের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো চয়েস নাই, যে কেউ, আমি যেটা বলেছি যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, প্রোগ্রাম ডিপার্টমেন্ট কিংবা কমিউনিকেশন ডিপার্টমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্টগুলো দিয়ে অর্গানাইজেশন চলে, একটা অর্গানাইজেশনকে চালাতে হয়, সেই জায়গাগুলোতেই আপনার এখানে হয় এবং তারা নিয়োগগুলো পায়। নিয়োগের ক্ষেত্রে যেটা হয় এটা হলো যে 2 ধরনের কন্ট্রাক্ট থাকে বা 2 ধরনের নিয়োগের প্রক্রিয়া থাকে। একটা হলো চুক্তিভিত্তিক নিয়োগ, একটা হচ্ছে যে তার দীর্ঘস্থায়ী নিয়োগ। তো দীর্ঘস্থায়ীটা আসলে বেসিক্যালি চুক্তিভিত্তিক দীর্ঘস্থায়ী আমার কাছে আসলে টু মি এনজিও সেক্টরে একই রকম মনে হয়, বিকজ ইটস টোটাল দুটাই ডিপেন্ড করে ফান্ডিং কমিটমেন্টের উপরে। তো ফান্ডিং কমিটমেন্ট যদি আমার থাকে সেক্ষেত্রে তো আসলে এটা যেটাকে আমি চুক্তিভিত্তিক না বলে আমরা দীর্ঘমেয়াদী বলি, সেটাও কিন্তু ফান্ডিং কমিটমেন্ট নির্ভর করে। রাইট, আমরা একেবারে শেষ দিকে আছি। সবশেষ যদি আপনি পরামর্শ দেন যে যারা তরুণ আসতে চায়, চাকরির বাজারে ঢুকতে চায়, প্রবেশ করতে চায়, এনজিওর সাথে যুক্ত হতে চায়, তারা কিভাবে ভালো করবে, কিভাবে তারা এখানে যুক্ত হতে পারবে, এবং যারা ইতিমধ্যে এই চাকরিতে আছে তারা কিভাবে ভবিষ্যতে ভালো করতে পারবে, খুব সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে আমি জোরন্দের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এনজিও সেক্টরে কাজ করতে গেলে সে শুধু চাকরি করবে না, চাকরির পাশাপাশি সে মানুষের সাথে মিশতে পারবে, মানুষের সমস্যাকে কাছ থেকে দেখতে পারবে এবং সমস্যার সমাধানে সে একদম অংশীদার হতে পারবে, যেটা বলেছে তরুণরা আগামীর অংশীদার। তো সেই জায়গা থেকে আমি বলবো এই অংশীদার হতে গিয়ে সে যখন দেখবে প্রবলেম সলভিংটা জয়েন্টলি করছে, কালেকটিভলি করছে, তার এক ধরনের কিন্তু কনফিডেন্স এবং লিডারশিপ তৈরি হয়, যেটি তার আগামীতে তার যে নেতৃত্ব বিকাশ এবং তার চাকরির ক্ষেত্রে আগামী সম্ভাবনাগুলোকে বাড়িয়ে দেয়। তো আমি বলবো যে তরুণদেরকে এই জায়গাটা চিন্তা করা। দ্বিতীয়ত হচ্ছে যে পথ কোনো বিষয় নয়, কাজটা শুরু করা এবং পারলে স্থানীয় জায়গা থেকে শুরু করা। আমাদের মধ্যে একটা মিথ আছে যে আমরা খুব শুরুতে ঢাকা ভিত্তিক, শুরুতে আইএনজিও, শুরু থেকে ইউএন না করে সে একদম স্থানীয় পর্যায়ে থেকে শুরু করা উচিত আমি মনে করি, এবং আস্তে আস্তে তার পাথওয়েটা ডেভেলপ করা উচিত।
ওকে, অনেক ধন্যবাদ রহমত ভাই। আপনার যে পরামর্শগুলো সেগুলো নিশ্চয়ই চাকরি প্রার্থীদের কাজে লাগবে ভবিষ্যতে। অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখতে পারেন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।